হাই এভরিওয়ান, ওয়েলকাম টু সহজ পাঠ। আজ তোমাদের সাথে আরও বেশ কয়েকটি ইম্পর্ট্যান্ট এমসিকিউ আলোচনা করব, যেগুলি আমাদের ইন্ডিয়ান ইকোনমির জন্য ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি 2023-কে মাথায় রেখে সাজানো হয়েছে। অনেকগুলো এক্সট্রা ডেটা তোমাদেরকে পুট করব। তোমাদের যদি মনে হয় তোমরা নোট ডাউন করতে চাও, তোমরা চাইলে নোট ডাউন করে নিতে পারো। সো প্রথম এখানে যে প্রশ্নটি রয়েছে খুবই কমন এবং খুবই সহজ একটি প্রশ্ন, ডাব্লিউটিওর ফুল ফর্ম কী? সো আমাদের এরকম টাইপের কোশ্চেনও কিন্তু আসে। ইনফ্যাক্ট কিছুদিন জাস্ট লাস্ট ইয়ারেও আমাদের স্ট্যাটিক বেশ কিছু পার্ট এসেছিলো যেগুলো ফুল ফর্ম খুবই কমন, তো এমন ভাববে না যে এই ফুল ফর্মগুলো আসে না। সো ডাব্লিউটিওর ফুল ফর্ম হচ্ছে গিয়ে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। এবার আমাকে ডাব্লিউটিও সম্পর্কে আর কি মাথায় রাখতে হবে? ডাব্লিউটিও হচ্ছে একমাত্র অনলি আমরা বলতে পারি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যেটি দুটি কান্ট্রির মধ্যে ট্রেড রিলেটেড ডিসপিউটস নিয়ে কাজ করে। দুটি কান্ট্রির মধ্যে ট্রেড রিলেটেড ডিসপিউটস নিয়ে কাজ করে। ডাব্লিউটিওর ফাউন্ডেশন কবে হয়েছে? ডাব্লিউটিওর ফাউন্ডেশন হয়েছে 1995-এ। 1995-এ ডাব্লিউটিওর যখন ফাউন্ডেশন হয়েছে, এক্ষেত্রে এই ডাব্লিউটিওর আগে কিছু একটা নাম ছিল, যে কোশ্চেনটিও পরীক্ষাতে তোমাদের চলে এসেছিল এবং আমি তোমাদের পড়িয়েও ছিলাম, সেটি হচ্ছে গ্যাট। তাহলে ডাব্লিউটিওর প্রিভিয়াস নেম হচ্ছে গ্যাট। গ্যাটের ফুল ফর্ম কি আবার? জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফ অ্যান্ড ট্রেড। জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফ অ্যান্ড ট্রেড। তো এই যে ডেটাগুলো, এই ডেটাগুলো কিন্তু ভুললে চলবে না, এই ডেটাগুলোকে তোমাদেরকে মনে রাখতেই হবে। এবার জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফ অ্যান্ড ট্রেড, এই যে গ্যাটের যখন ফরমেশন হয় সেটা কবে হয়? সেটা হয় 1948-এ। তাহলে আমরা কি পড়লাম? আমরা যদি একটু পয়েন্টটাকে বুঝে নেওয়ার চেষ্টা করি। ডাব্লিউটিও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন একমাত্র একটি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন 1995-এ যেটি ফাউন্ডেশন হয়। আর ডাব্লিউটিওর প্রিকারসার ছিল আমরা বলতে পারি এখানে যে গ্যাট, জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফ অ্যান্ড ট্রেড, যেটি ফরমেশন হয়েছিল 1948-এ। এবার রিসেন্টলি ডাব্লিউটিওর সম্পর্কে একটি মিটিং হয়েছে এবং ডাব্লিউটিওকে নিয়ে আরেকটা ডেটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। সেই ডেটাটা কি? সেটা হচ্ছে গিয়ে ডাব্লিউটিওর রেসপেক্টে ট্রিপস বলে একটি এগ্রিমেন্ট কাজ করে, ঠিক আছে? মেজর এগ্রিমেন্ট ট্রিপস বলে যে এগ্রিমেন্টটা কাজ করে, এই এগ্রিমেন্টের ফুল ফর্মটা তোমাদের কাজে লাগতে পারে। তো এই এগ্রিমেন্টের ফুল ফর্মটা যদি আমরা দেখি, এটি হচ্ছে গিয়ে ট্রেড এগ্রিমেন্ট। এটি হচ্ছে এগ্রিমেন্ট কিসের? এগ্রিমেন্ট অন ট্রেড, এগ্রিমেন্ট অন ট্রেড, ট্রেড রিলেটেড অ্যাসপেক্টস, এগ্রিমেন্ট অন ট্রেড রিলেটেড অ্যাসপেক্টস অফ ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট, অফ ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট। তো এই যে পার্টটা, এই পার্টটা আমাদের জন্য পরীক্ষাতে ইম্পর্টেন্ট। আমাদের পরীক্ষাতে ডাইরেক্ট কোশ্চেন আসতে পারে এবং এই কোশ্চেনটা অনেকেই কিন্তু আমরা আনসার করতে পারবো না যারা মন দিয়ে পড়াশোনা করবে না। তো ঠিক আছে, তাহলে এই ডেটাটির সম্পর্কে আইডিয়া রেখো, মাথায় রেখো পয়েন্টটিকে। তাহলে এগ্রিমেন্ট, এখানে ট্রিপসের যে এগ্রিমেন্ট রয়েছে সেই এগ্রিমেন্ট ট্রেড রিলেটেড অ্যাসপেক্টস অফ ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট, এটি হচ্ছে ট্রিপসের ফুল ফর্ম। আর ডাব্লিউটিও সম্পর্কে তো বলার বক্তব্য তো অনেক কিছুই আছে, বাট আর কিছু বলছি না, আমরা পরের কোশ্চেনে চলে যাচ্ছি। তাহলে এখানকার আমাদের রাইট আনসার হয়ে গেল অপশন নাম্বার বি। নেক্সট হচ্ছে উইচ কান্ট্রি কনস্টিটিউট বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ। তো বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ কাদের? তো বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, এই ইনিশিয়েটিভটি চায়নার ইনিশিয়েটিভ। এবার এই যে ইনিশিয়েটিভটি, এটি চায়নার ইনিশিয়েটিভ। এই ইনিশিয়েটিভের রেসপেক্টে আমাদেরকে একটা পয়েন্ট মাথায় রাখতে হবে যে চায়না বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এখানে যখন চালু করেছে, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের দ্বারা এখানে চায়না 2013-তে এই যে ইনিশিয়েটিভটি চালু করেছে, এই ইনিশিয়েটিভটির আগে নাম ছিল ওয়ান বেল্ট ওয়ান রোড, ওয়ান বেল্ট ওয়ান রোড। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আগের নাম ছিল ওয়ান বেল্ট ওয়ান রোড। এই ওয়ান বেল্ট ওয়ান রোড, এই ইনিশিয়েটিভের নাম পরিবর্তিত হয়ে 2016-তে এর নাম চেঞ্জ হয়ে গিয়ে হয়েছে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ। বেসিক এই ইনফরমেশনগুলো মাথায় রাখাটা দরকার। বেসিক্যালি সিল্ক যে রুটটা ছিল আগে আমাদের অ্যানশিয়েন্ট টাইমে, সেটাকেই কন্ট্রোল করার চেষ্টা চায়নার দ্বারা করা হয়েছে
এবার এই কারণে আমরা দেখতে পাচ্ছি এর যে অল্টারনেটিভ সেটি G7 কান্ট্রিরা সেই অল্টারনেটিভ নিয়ে কাজ করছে। এবার তোমার প্রশ্ন, তার মানে কি G7 কান্ট্রিতে কারা কারা রয়েছে? সিম্পল, যারা ওয়ার্ল্ড হিস্ট্রি জানে তাদের কাছে তো কোনো ব্যাপারই না G7 কান্ট্রির মেম্বারসদের নাম মনে রাখা, কারণ এটা হচ্ছে ইউকে, তারপরে হচ্ছে ইউএসএ, তারপরে হচ্ছে জার্মানি, ইউকে ইউএসএ জার্মানি, তারপরে হচ্ছে আমার ইটালি, ইউকে ইউএসএ জার্মানি ইটালি, তারপরে ফ্রান্স অ্যান্ড জাপান অ্যান্ড কানাডা, ফ্রান্স জাপান অ্যান্ড কানাডা। তাহলে এখানে সিম্পল আমাদের ডাইরেক্ট কোশ্চেন আসতে পারে G7 কান্ট্রির মেম্বার কারা কারা? ইউকে ইউএস জার্মানি ফ্রান্স জাপান ইটালি কানাডা। ওকে, আর G8 আগে ছিল কারণ এখানে যুক্ত ছিল রাশিয়াও, কিন্তু রাশিয়া এখানে কি করেছে? রাশিয়া এখানে দেখা যাচ্ছে 1998-এ জয়েন করেছিল, 1998-এ জয়েন করেছিল রাশিয়া, বাট 2014-তে রাশিয়া ছেড়ে দিয়েছে। 1998-এ রাশিয়া জয়েন করেছিল, 2014-তে রাশিয়া ক্রিমিয়া টেক ওভার করেছে বলে ছেড়ে দিয়েছে, ক্রিমিয়া টেক ওভার করেছে বলে ছেড়ে দিয়েছে। তাহলে কোন কান্ট্রি এখানে কনস্টিটিউট করছে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ? আমাদের আনসার হচ্ছে চায়না। চায়নার এখানে ওয়ান বেল্ট ওয়ান রোড 2013-র ইনিশিয়েটিভের নাম পরিবর্তিত হয়ে গেছে 2016-তে, এবং এখানে G7 কান্ট্রিরা এই চায়নার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভকে কাউন্টার করার চেষ্টা করছে। এবং এই আচ্ছা, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভটার পারপাসটা হচ্ছে গিয়ে যে দেশের বিভিন্ন আলাদা আলাদা যে কান্ট্রির যে রোডগুলো রয়েছে সেই রোডগুলোকে একটা মালায় গাঁথা। চায়নার এটা একটা পরিকল্পিত ধারণা যার দ্বারা সে বিশ্বের ইকোনমিক বাজারটাকে ধরতে চাইছে, ঠিক আছে? সো আমাদের আনসার হয়ে গেল সি। উইচ কান্ট্রি ডাজ নট বিলং টু G7 নেশন? তার মানে আমার আনসার এই কিছুক্ষণ আগে হয়ে গেল। তাহলে কি ইন্ডিয়া G7 নেশনের পার্ট নয়? বিকজ G7 নেশনের পার্ট আমি তোমাদেরকে কারা কারা বলে দিলাম। তো এখানে এই G7 থেকে আরেকটা যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট, রিসেন্টলি G7-এ সাবমিট হয়েছিল, ঠিক আছে? এবার সেখানে লাইফস্টাইল 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 ফর এনভায়রনমেন্ট লাইফস্টাইল ফর এনভায়রনমেন্ট এই ইনিশিয়েটিভটি এখানে নেওয়া হয়েছে, লাইফস্টাইল ফর এনভায়রনমেন্ট এই ইনিশিয়েটিভটি নেওয়া হয়েছে। সো দিস ডেটা ইজ অলসো ইম্পর্ট্যান্ট, এই পয়েন্টটিকে মাথায় রাখবে, কারণ এখানে এই যে ক্যাম্পেইন ইকো ফ্রেন্ডলি লাইফস্টাইলকে এনকারেজ করার জন্য এই ইনিশিয়েটিভটি নেওয়া হয়েছে। এবং এখানে আরেকটা ইম্পর্ট্যান্ট কনসেপ্ট যেটি আমাদের এখানে অ্যাজেন্ডা হিসেবে নেওয়া হয়েছে, COP26-এ গ্লাসগোতে। COP26 কোথায় হয়েছে? তাহলে COP26 হয়েছে এখানে আমাদের গ্লাসগোতে। তো পুরো কারেন্ট অ্যাফেয়ার্স বেস ডেটা এগুলো তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে। রেগুলারিটি মেনটেন করে কারেন্ট অ্যাফেয়ার্স প্র্যাকটিস করতে চাইলে আমাদের সহজপাঠ গ্রুপের সাথে তোমরা যুক্ত থাকতে পারো। আমাদের সেখানে কম্প্রিহেন্সিভ কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদেরকে প্রোভাইড করা হয়, যার মধ্যে থেকে শিওর শর্ট প্রত্যেক বছর কোশ্চেন আসে, এবং তোমরাও কিন্তু সেক্ষেত্রে কারেন্ট অ্যাফেয়ার্সের ভয়টা কাটিয়ে সেক্ষেত্রে স্কোর করতে পারবে। তাহলে G7 নেশনেরই একটি ইনিশিয়েটিভ আমরা দেখতে পারলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পিএমের দ্বারা কিন্তু এই লাইফস্টাইল ফর এনভায়রনমেন্ট ইনিশিয়েটিভটি নেওয়া হয়েছে এই রিসেন্টলি COP26-এ লাইভ ক্যাম্পেইন, এবং G7 সাম্মিতে এটা নেওয়া হয়েছে, G7 সাম্মিতে নেওয়া হয়েছে বলেই এই পয়েন্টটা আমাদের জন্য প্রয়োজনীয় হয়ে যাচ্ছে। আচ্ছা, নেক্সট এখানে আমাদের যে প্রশ্নটি প্রয়োজন সেটি কি? সেটি হচ্ছে রিসেন্টলি উইচ টু কান্ট্রি অ্যাপ্লাইড টু জয়েন ব্রিক্স মেম্বারশিপ? তো ব্রিক্স মেম্বারশিপে রিসেন্টলি কারা এখানে জয়েন হতে চাইছে? তো ব্রিক্স মেম্বারশিপে যাওয়ার আগে আমাদের যদি ব্রিক্সের সম্পর্কে যদি কিছু জানতে হয়, তাহলে হোয়াট ইজ ব্রিক্স? সো এখানে ব্রিক্স তোমরা যদি জেনে থাকো, ব্রাজিল, সিম্পল, এখানে আমি সিম্পল দেখতে পাচ্ছি, এখানে বি ফর ব্রাজিল, আর ফর রাশিয়া, আই ফর ইন্ডিয়া, সি ফর চায়না, আর এস ফর সাউথ আফ্রিকা। তাহলে এই হচ্ছে ব্রিক্স। এবার ব্রিক্সের মাধ্যমে পিস সিকিউরিটি ডেভেলপমেন্ট কোঅপারেশন ওয়ার্ল্ডের এখানে প্রমোট করানো হয়। ব্রিক্সের মাধ্যমে এখানে আমরা দেখতে পাচ্ছি যে হিউম্যানিটিকে এস্টাবলিশ করার কথা বলা হয়েছে, মোর ইকুইটেবল অ্যান্ড ফেয়ারেবল ওয়ার্ল্ড তৈরি করার কথা এখানে আমরা দেখতে পেয়েছি। আর রিসেন্টলি ইরান অ্যান্ড আর্জেন্টিনা এখানে এনারা অ্যাপ্লাই করেছে ব্রিক্সে জয়েন হবে বলে, ইরান অ্যান্ড আর্জেন্টিনা। আর এখানে একটা পয়েন্ট যেটি রয়েছে এনডিবি, ঠিক আছে, এনডিবি নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অ্যান্ড সিআরএ, নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অ্যান্ড সিআরএ কন্টিনজেন্ট রিজার্ভ অ্যারেঞ্জমেন্ট, এটি কাদের পার্ট? এটি ব্রিক্সের পার্ট।
কন্টিনজেন্ট রিজার্ভ অ্যারেঞ্জমেন্ট অ্যান্ড নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক এরা এস্টাবলিশ হয়েছে 2014-তে। সো এইটা ডাইরেক্ট কোশ্চেন আসতে পারে। ব্রিক্সের ক্ষেত্রে ইরান অ্যান্ড আর্জেন্টিনা জয়েন হয়েছে, আর এনডিবি 2014 CRA কন্টিনজেন্ট রিজার্ভ এগ্রিমেন্ট, এটি কিসের পার্ট? এটি ব্রিক্সের পার্ট। ওকে, নেক্সট আমাদের তাহলে এটার প্রশ্ন হয়ে গেল উত্তর বি। নেক্সট কোশ্চেন, GVA ইজ ক্যালকুলেটিং ইন ইন্ডিয়া উইথ রেসপেক্ট অফ। তো এখানে GVA কিভাবে ক্যালকুলেট করা যায় ইন্ডিয়ার রেসপেক্টে, যদি আমাদের কোশ্চেনটি জিজ্ঞাসা করা হয় তাহলে আমাদের আনসারটা কি হবে? জিডিপি তোমরা জানো, অ্যান্ড জিডিপির পরবর্তী এখানে GVA এর আলোচনা আমাদের দেখতে হবে। তো এখানে গ্রস ভ্যালু অ্যাডেড কনসেপ্টটা যদি জানা থাকে তাহলে আমাদের কনসেপ্টটা আরও ক্লিয়ার হবে। তো গ্রস ভ্যালু অ্যাডেড এটা একটা মেজার ইন্ডিয়ান ইকোনমি, যার দ্বারা আমাদের টোটাল যে গুডস অ্যান্ড সার্ভিস যেটা প্রডিউস হচ্ছে উইদিন দ্য কান্ট্রি তার হিসাব পাই। আচ্ছা, এবার জিডিপি আর জিভিএর একটা বেসিক ডিফারেন্স রয়েছে। জিডিপি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, এর মাধ্যমে আমরা ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিস যেটি টেরিটোরিয়াল বাউন্ডারিতে তৈরি হচ্ছে একটা গিভেন পিরিয়ড অফ টাইমে তার হিসেব পাই। আর জিভিএতে এখানে আমরা গুডস অ্যান্ড সার্ভিস যেটি আমাদের কান্ট্রিতে প্রডিউস হচ্ছে যেখান থেকে আমরা ডিডাক্ট করি কি? কস্ট অফ ইনপুট অ্যান্ড র মেটেরিয়াল। ডাইরেক্ট কোশ্চেনে আসতে পারে কস্ট অফ ইনপুট অ্যান্ড র মেটেরিয়াল। তো কস্ট অফ ইনপুট অ্যান্ড র মেটেরিয়াল এখানে আমরা যদি দেখি যে ডিডাক্ট করে ফেলি তাহলে আমরা যাকে পাই সেটা হচ্ছে GVA। এবার GVA এর ক্যালকুলেশনটা কিসে হয়? তো ইন্ডিয়া ওভারঅল আউটপুট, এখানে দেখা যাচ্ছে যে ওভারঅল আউটপুট এখানে বার করার জন্য আগে GVA এর ফ্যাক্টর কস্ট ইউজ করা হতো, বাট নাও আমরা আমরা ব্যবহার করে থাকি GVA এর বেসিক প্রাইস। তাহলে GVA এর কি ব্যবহার করা হয়? এখন বেসিক প্রাইস ব্যবহার করা হয়। নেক্সট এখানে তাহলে এটা আমাদের এখন উত্তর হয়ে গেল বেসিক প্রাইস। হোয়াট ইজ গিগ ইকোনমি মানে কি? তো গিগ ইকোনমি মানে হচ্ছে এটি একটি আনঅর্গানাইজড ইকোনমি এবং জোম্যাটো সুইগিতে যারা কানেক্টেড তাদের ইকোনমি। তো যাতে এখানে যারা আর কি এখানে জব দেয় তাদের কোনো সেই বলা যেতে পারে সেই বাউন্ডেশন থাকে না। তো ফিক্সড টার্ম কন্ট্রাক্ট একটা থাকে, এটা একটা ব্যাপার। হ্যাঁ, ফিক্সড টার্মের কন্ট্রাক্ট থাকে, ফিক্সড টার্ম মানে এত টার্মের জন্য কন্ট্রাক্টটা থাকে এবং পার প্রজেক্ট বেসিসে তাদেরকে পেমেন্ট করা হয়। তোমরা হয়তো ভাববে যে এটা ফিক্সড টার্ম নয়, বাট এটা ফিক্সড টার্মের কনসেপ্ট, ঠিক আছে? তো এই ডেটাটা মাথায় রেখো। তো বি অ্যান্ড সি বোথ আমাদের আনসার। আর নেক্সট হচ্ছে গিয়ে ইন হুইচ ইয়ার পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেম অ্যাক্ট কনস্টিটিউটেড। পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেম অ্যাক্ট, এই অ্যাক্টটি অনেকটি গুরুত্বপূর্ণ একটি অ্যাক্ট। তো আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি যে পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট অ্যাক্টের রেসপেক্টে ডিফারেন্ট স্ট্র্যাটেজিস গভর্নমেন্ট নিচ্ছে আমাদের গভর্নমেন্ট এনপি এর প্রবলেমকে কন্ট্রোল করার জন্য। তো পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেম অ্যাক্ট এখানে 2007-এর অ্যাক্ট, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, মাথায় রাখবে এবং এভাবেই পড়তে থাকো। থ্যাংক ইউ। সহজ পাঠের সাথে যুক্ত থাকো রেগুলার ভিডিও আপডেট পাওয়ার জন্য।